রাতে দুই বান্ধবী ডিনার করার জন্য রেস্টুরেন্টের দিকে যেতে থাকে, কিন্তু তখনই ওই হোটেলের মালিক সাভিসিয়াসের সাথে তাদের দুজনের পরিচয় হয়। তো এখন ডিনার করতে গিয়ে তারা দেখে সেখানে খাবারের দাম অনেক এক্সপেন্সিভ। তবে কেট মূলত তার এক্স হাজবেন্ড জের ক্রেডিট কার্ড দিয়েই তার অজান্তেই পেমেন্ট করত, আর এই কারণে সে তখন বেদকে বলে কোনো সমস্যা নেই, আমার কাছে তো কার্ড আছে। আর তাই তারা নিশ্চিন্তে খাবার খাওয়া শেষ করে যখন বিল পে করছিল তখন দেখে কেটের এক্স হাজবেন্ড তার কার্ড ব্লক করে দিয়েছে। এটা নিয়ে কেট তার এক্স হাজবেন্ডের সাথে বেশ খানিকক্ষণ ঝগড়াও করে, তাই বাধ্য হয়ে কেট নিজেই খাবারের সব বিল পরিশোধ করে। রেস্টুরেন্টে বসে কেট জানতে পারে বেথের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছে না। হোটেল থেকে বেরিয়ে তারা জেনকে অর্থাৎ সেই ট্যাক্সি ড্রাইভারকে কল করে আসতে বলে। তারপর তারা জেনের ট্যাক্সিতে করে একটা বারের উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে তারা জানতে পারে জেন আসলে সিরিয়ার যুদ্ধের সময় ক্রোয়েশিয়াতে এসেছিল। যাই হোক, এখন তারা বারে এসে বারে থাকা দুজন হ্যান্ডসাম ছেলের সাথে বসে একসাথে ড্রিঙ্ক করতে থাকে। বেথ যদিও এই পরিবেশে কিছুটা বিরক্ত বোধ করছিল, কিন্তু পরবর্তীতে সে এতটাই ড্রাঙ্ক হয়ে পড়ে যে তার আর কিছুই মনে থাকে না। তো পরদিন সকালে বেথ ঘুম থেকে উঠে কিছুই বুঝতে পারছে না যে কাল রাতে কি হয়েছিল। সে রুমের এদিক ওদিক কেটকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কেটকে পায় না। বারবার কেটকে কল করা সত্ত্বেও তার ফোন সুইচ অফ দেখাচ্ছে। বেথ তখন তার হাজবেন্ড রয়কে কল করে জানায় সে কেটকে খুঁজে পাচ্ছে না। তখন তার হাজবেন্ড জানায় চিন্তা করো না, ও হয়তো আশেপাশে কোথাও গিয়েছে। কিন্তু বেথ তার বান্ধবীকে খুঁজে না পেয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়েছে, কারণ সে ফ্লোরে একটা ভাঙা গ্লাস এবং রক্ত দেখতে পায়। তাই সে দেরি না করে পুলিশ স্টেশনে গিয়ে কেটের নামে একটা মিসিং রিপোর্ট করতে চায়, কিন্তু পুলিশ ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয় না এবং তারা জানায় 24 ঘন্টার আগে কোনো রকম মিসিং রিপোর্ট করা যায় না। তো এখন বেথ ট্যাক্সি ড্রাইভার জেনের সাথে কাল রাতের ওই বারে কেটের খোঁজ নিতে যায়। সেখানে তারা জানতে পারে বারের যে দুইটা ছেলের সাথে তাদের পরিচয় হয়েছিল তারা প্রায়ই টাকার বিনিময়ে বারে আসা মেয়েদের বাসায় চলে যায়। তো পরদিন সকালবেলা বেথ ইন্টারনেটের মাধ্যমে সেই দুইটি ছেলেকে খুঁজে বের করে। জেন কৌশলে সেই দুটি ছেলেকে পার্টির নাম করে একটি রেস্টুরেন্টে ডেকে আনে। তারপর ছেলে দুইটা রেস্টুরেন্টে আসার পরে বেথকে দেখে দৌড়ে পালিয়ে যেতে চায়। জেন তাদের পিছু করতে করতে একজনকে ধরেও ফেলে এবং কিছু উত্তম মাধ্যম দেওয়ার পরেই ছেলেটা জানায় কেট আসলে তাদেরকে টাকা দিয়ে হায়ার করেছিল। আর কাজ শেষ করে কাল রাতে যখন কেট আর বেথ ড্রাঙ্ক হয়েছিল তখন তারা কেটের ব্যাগ চুরি করে তারা ওখান থেকে পালিয়ে যায়। এজন্যই এখানে বেথকে দেখে তারা পালিয়ে যাচ্ছিল। এছাড়া তারা আর কিছুই জানে না। ছেলেটা প্রচন্ড ভয় পেয়ে কেটের ব্যাগ ও ফোন ফেরত দিয়ে দেয়। এরপর বেথ এগুলো নিয়ে আবারও পুলিশের কাছে যেতে চাইলে জেন তাকে নিষেধ করে, কারণ এতে জেনের ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে। তবে বেথ জেনকে আশ্বাস দেয় আর বলে আমি পুলিশের কাছে তোমার ব্যাপারে কিছুই বলবো না। তো এরপর সে পুলিশের কাছে গিয়ে তার বান্ধবীর ব্যাপারে এবং ওই দিন রাতের ঘটনার ব্যাপারে সবকিছুই খুলে বলে। বেথ মূলত ধারণা করছে যে ওই ছেলে দুটো ড্রাগ দিয়ে কেবলমাত্র তাদের ব্যাগই চুরি করেনি, বরং তারা কেটকেও মেরে ফেলেছে। তো এইসব শুনে একজন সিনিয়র পুলিশ অফিসার এই কেসটা হ্যান্ডেল করতে থাকে এবং সবার প্রথমে বেথকে কিছু মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়। চেকআপের পর ডাক্তার জানায় তার সাথে কোনো প্রকার খারাপ ঘটনা ঘটেনি। ওখান থেকে বের হয়ে বেথ কেটের এক্স হাজবেন্ড জের কাছে কল করে। তো তার কাছে কেটের খবর জানতে চাইলে সে বলে কেটের সাথে তার কোনো যোগাযোগ নেই। কিন্তু এতে বেথ কিছুটা অবাক হয়, কারণ গত শুক্রবার তারা যখন রেস্টুরেন্টে ডিনারের জন্য গিয়েছিল তখনই কেট জের সাথে ক্রেডিট কার্ডের ব্যাপারটা নিয়ে কথা কাটাকাটি করেছিল, কিন্তু জে তাকে জানায় সে কোনো ক্রেডিট কার্ডের ব্যাপারে জানেই না। তাছাড়া গত কিছুদিনের মধ্যে নাকি কেটের সাথে তার কোনো কথাই হয়নি। এতে কিছুটা অবাক হয়ে বেথ তার হোটেলে ব্যাক করে। তবে হোটেলে এসে সে দেখে যে ওই হোটেলের মালিক অর্থাৎ সাভিসিয়াস তার ব্যাগপত্র গোছাচ্ছে, কারণ আজকেই বেথের হোটেল থেকে চেক আউট করার কথা ছিল। কিন্তু বেথ এখানে হোটেল মালিককে জানায় তার বান্ধবী হারিয়ে গিয়েছে, তাই এখানে তাকে আরো বেশ কিছুদিন থাকতে হবে। এটা শুনে ওই হোটেল মালিক তাকে হোটেলের আন্ডারগ্রাউন্ডে কম খরচে একটা রুম ভাড়া দেয়। তো বেডরুমে এসে তার হাজবেন্ডকে কল করলে তখন সে দেখে তার হাজবেন্ডের ফোনও সুইচ অফ। এরপর বেথের মনে পড়ে যে কেটের ফোনটা তো তার কাছেই আছে, হতে পারে সেই ফোন ব্যবহার করে কেটের হারিয়ে যাওয়ার ব্যাপারে কিছু জানতে পারবে। তবে সে অনেক চেষ্টা করে ওই ফোনের লক খুলতে পারে না। তো যাই হোক, কিছুক্ষণ বাদেই হোটেল মালিক সাভিসিয়াস বেথের রুমে আসে আর তাকে রাতে ডিনারের ব্যাপারে জিজ্ঞাসা করে। বেথ তাকে জানায় আমি বাইরে থেকে খেয়ে এসেছি। এভাবে দুজনের মাঝে কথাবার্তার এক পর্যায়ে সাভিসিয়াস বলে আমি একজন মিউজিক কম্পোজার, আর এই রুমের পাশেই একটা রেকর্ডিং স্টুডিও আছে, মাঝে মাঝে আমি ওই রুমে গিয়ে মিউজিক প্র্যাকটিস করি। তো এরপর বেথ বাইরে গিয়ে সেই ট্যাক্সি ড্রাইভার জেনের সাথে কেটের ব্যাপারে কথা বলতে থাকে। আর ঠিক তখনই সেখানে বেথের হাজবেন্ড রয় এসে হাজির হয়। তখন বেথ কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তখন রয় তাকে জানায় সে সকাল থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, তবে যোগাযোগ করতে না পারে চিন্তিত হয়ে সে লন্ডন থেকে ক্রোয়েশিয়াতে চলে এসেছে। তো রুমে ফিরে রাতের বেলায় বেথ তার হাজবেন্ডকে কেটের ব্যাপারে সবকিছুই খুলে বলে। আর ঠিক তখনই পুলিশের কাছ থেকে একটা কল আসে এবং তারা বেথকে জানায় কেটের লাশ তারা সমুদ্রের পানিতে ভাসমান অবস্থায় খুঁজে পেয়েছে। আর এটা শুনে বেথ এবং তার হাজবেন্ড লাশটিকে দেখার জন্য মর্গে ছুটে চলে যায়। তারপর
তারপর তারা কনফার্ম করে লাস্টে আসলেই তাদের ফ্রেন্ড কেটের। বেথ এই পরিস্থিতিতে খুব ভেঙে পড়ে। ময়নাতদন্তের ফর্মালিটিস মেনটেন করে তারা হোটেলে ব্যাক করে। রয় নিজেও কেটের মৃত্যুতে বেশ কষ্ট পাচ্ছিল, কিন্তু সে জানায় আগামীকালকেই তাকে লন্ডনে ফিরে যেতে হবে। কিন্তু বেথ জানায় সে তার বান্ধবীর খুনিকে খুঁজে পাওয়া না অবধি এখান থেকে কোথাও যাবে না। যাই হোক, এরপর বেথ পুলিশের সাথে দেখা করে আর বলে সে শেষবারের জন্য কেটকে দেখতে চায়। তাই পুলিশ তাকে গাড়িতে করে মর্গে নিয়ে যায়। মূলত বেথ কেটের ফোনের লকটা খুলতে চাইছিল, তাই সে সুযোগ বুঝে কেটের ফেস লকটা খুলেও ফেলে। এরপর সে সেখানকার একটা ওয়াশরুমে গিয়ে চেক করতে থাকে যে কেট গত কয়েকদিনে কার কার সাথে কথা বলেছে। কল লিস্টে ঢুকলেই সে দেখতে পায় কেট তার হাজবেন্ড রয়ের নম্বরে অনেকবার কল দিয়েছে। এছাড়াও কেট রয়ের সাথে মেসেজে অনেক কথাও বলেছে। মেসেজের কথাবার্তা দেখে বেথ বুঝে যায় রয় আর কেটের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। আর এইসব কিছু দেখে বেথ যেন আকাশ থেকে পড়ে, সে প্রচন্ড কষ্ট পায়। তারপর বেথ পুলিশ অফিসারের কাছে যায় এবং পুলিশ অফিসার তাকে জানায় কেটের ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে আর তারা কেটের রক্তে প্রচুর পরিমাণে কোকেন এবং ড্রাগসের সন্ধান পেয়েছে। এদিকে পুলিশ বেথের মেডিকেল টেস্ট করেও তার রক্তে ড্রাগস খুঁজে পেয়েছে। বেথ পুলিশকে জানায় সেদিনের দুজন ছেলে হয়তো তাদেরকে ড্রাগস দিয়েছিল, কিন্তু পুলিশ ওই ছেলেদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তারা আসলে বেথ কিংবা কেট কাউকেই ড্রাগস দেয়নি। এমনকি খুনের সময় ওই ঘটনাস্থলে তারা কেউ উপস্থিতই ছিল না। তাই পুলিশ এখন বেথকেই সন্দেহ করতে শুরু করে এবং তারা হোটেলে এসে বেথের পাসপোর্ট নিয়ে চলে যায়। অর্থাৎ বেথ এখন কোনোভাবেই ক্রোয়েশিয়া ছেড়ে যেতে পারবে না। এরপর বেথ তার হাজবেন্ড রয়কে কল দিয়ে জানায় সে এখন তার এবং কেটের ভেতরকার অবৈধ সম্পর্কের ব্যাপারে সবকিছুই জানে। সে আরও বলে আমি তোমাদের দুজনের মধ্যকার সব মেসেজ দেখেছি। এসব শুনে রয় একেবারে হতভম্ব হয়ে যায় এবং কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। রয় বেথকে শুধুই বলতে থাকে তুমি লন্ডনে চলে আসো, তারপর তোমাকে সব বুঝিয়ে বলবো, কারণ এই ব্যাপারগুলো ফোনে বলার মতো না। বেথ তখন তাকে বলে তার পক্ষে লন্ডনে আসা সম্ভব নয়, কারণ পুলিশ তার কাছ থেকে পাসপোর্ট নিয়ে গেছে। কারণ পুলিশ এখন তাকেই সন্দেহ করছে কেটের মৃত্যুর জন্য। তো এমন বিপদে পড়ে বেথ পরদিন সকালে জেনের সাথে দেখা করে এবং কাঁদতে কাঁদতে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে জেন তাকে সান্ত্বনা দিতে থাকে। আর এর পরদিন সকালে বেথ ঘুম থেকে উঠেই দেখে পুলিশ তাকে কেটকে হত্যার দায়ে অ্যারেস্ট করতে এসেছে। আর এরপর পুলিশ জেনের ছবি দেখিয়ে তাকে বলে এই লোকটাকে তুমি ঠিক কতদিন ধরে চেনো? জেন নামের এই লোকটা আসলে আলবেনিয়ার একটা ক্রাইম গ্রুপের সাথে সংযুক্ত। সে মানব পাচারের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজে লিপ্ত। বেথ এসব শুনে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। তাছাড়া পুলিশ এখন সন্দেহ করছে যে বেথ নিজেই তার বান্ধবী কেটকে মারার জন্য জেনকে হায়ার করেছিল, কারণ পুলিশ কেটের সাথে বেথের হাজবেন্ড রয়ের অবৈধ সম্পর্কের ব্যাপারেও জেনে গিয়েছে। আর এসব কারণে পুলিশ এখন বেথকেই খুনি মনে করছে। বেথ কিছু না করা সত্ত্বেও এভাবে ফেসে যাওয়াতে সে একটা উকিলের সাথে যোগাযোগ করে এবং নিজের জামিনের ব্যবস্থা করে। তারপর বেথ হোটেলে ব্যাক করে রুমে ঢুকতেই দেখতে পায় সেখানে আগে থেকে জেন তার জন্য অপেক্ষা করছে। জেনকে দেখেই বেথ অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তুমি একজন ক্রিমিনাল এবং ভয়ঙ্কর সব অপরাধের সঙ্গে যুক্ত, এ কারণে পুলিশ এখন তোমাকে আর আমাকেই খুনি ভাবছে। তখন জেন বেথকে জানায় অনেক বছর আগে সে একটা বাচ্চা ছেলেকে বাঁচিয়েছিল। তখন ছেলেটির পায়ে সন্ত্রাসীরা একটি বোমা বেঁধে রেখেছিল। কাকতালীয়ভাবে সে জানতে পারে বাচ্চা ছেলেটির বাবা আলবেনিয়ার একটা গ্যাংয়ের লিডার। তখন বাচ্চাটির বাবা খুশি হয়ে তাকে উন্নত জীবনযাপনের জন্য ক্রোয়েশিয়াতে ট্যাক্সি ড্রাইভারের একটা চাকরির ব্যবস্থা করে দেয়। পুলিশ তখন থেকেই সন্দেহ করে যে তার সাথে ওই সন্ত্রাসী গ্রুপের কোনো সম্পর্ক আছে, অর্থাৎ এখানে জেনও নির্দোষ। কিন্তু বেথ কোনোভাবেই বুঝতে পারছিল না যে পুলিশ কিভাবে জানলো তার স্বামী আর কেটের সম্পর্কের কথা। তার মনে সন্দেহ হতে থাকে আর তাই সেবার পুরো রুমটা ভালোভাবে চেক করলে দেখতে পায় ড্রেসিং টেবিলের উপর একটা হিডেন ক্যামেরা রাখা আছে। আর এতেই সে বুঝে যায় পুলিশ আগে থেকেই তার রুমে এই হিডেন ক্যামেরাটি লাগিয়েছিল, যার কারণে পুলিশ এই বিষয়টি জানতে পেরেছে। এরপর বেথ কৌশলে সাভিসিয়াসের কাছ থেকে স্টুডিও রুমের চাবি চুরি করে। ওখানে গিয়ে বেথ হোটেল রুমের সব ফুটেজ চেক করে দেখতে পায় ওই দিন রাতে বেথ ঘুমিয়েছিল আর কেট বারের ওই দুটি ছেলের সাথে আনন্দে মেতেছিল। পরক্ষণে কেটের একটা কল আসলে কেট রুম থেকে বের হয়ে যায় আর তখন বারের ওই দুটি ছেলে ও রুম থেকে তার ব্যাগ ও তার ফোন চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তারা চলে যাওয়ার আগেই কেট আবারও রুমে ফিরে আসে এবং তাদেরকে ধরার চেষ্টা করে। বেথ খেয়াল করে কেট ওই ছেলে দুটোর পিছু নেওয়ার জন্য একটা ট্যাক্সিতে করে বাইরে বের হয়। তবে অদ্ভুতভাবে একটা কালো রঙের গাড়িতে সে হোটেলে ব্যাক করে। গাড়ি থেকে বের হবার পরে ওই গাড়ির ভেতরে থাকা মানুষটার সাথে কেট খানিকক্ষণ ঝগড়াও করে। তো বেথের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে সে গাড়ি দুটির নাম্বার নোট করে রাখে। কিছুক্ষণ পরে সাভিসিয়াস স্টুডিও রুমে চলে আসলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, কারণ বেথ এই হোটেলের সিক্রেট সম্পর্কে অনেক কিছুই জেনে গিয়েছে। তো বেথ কোনো রকমে তাকে আঘাত করে রুমের চাবি নিয়ে সেই হোটেল থেকে বের হয়ে যায়। বাইরে জেন আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। বাইরে এসে সে জেনকে সব বলে দেয় এবং বুঝতে পারে হোটেল মালিক ততক্ষণে ফুটেজগুলো ডিলিট করে দিয়েছে। তবুও কেস সলভ করার জন্য তারা দুজনে মিলে সেই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে বের করে যে ট্যাক্সিতে করে কেট ওই দিন রাতে হোটেল থেকে বেরিয়ে গিয়েছিল। সেই ট্যাক্সি ড্রাইভার তাদেরকে জানায় কেট তার ট্যাক্সিতে করে সেদিন পুলিশ স্টেশনে গিয়েছিল। বেথ ভাবতে থাকে কেট যদি ব্যাগ ও মোবাইল হারিয়ে যাওয়ার ব্যাপারে পুলিশকে জানাতে যায় তাহলে পুলিশের ব্যাপারে তাকে কেন কিছু বলেনি। এসব কথা বলতে
বলতেই পুলিশ সেখানে এসে তাদেরকে ধাওয়া করতে শুরু করে। তখন বেথ খেয়াল করে সেদিন কেট যে পুলিশের গাড়িতে করে হোটেলে ব্যাক করেছিল সেই গাড়িটা আসলে পুলিশ অফিসারেরই গাড়ি ছিল। তো যাই হোক, তবুও তারা দুজন পালানোর চেষ্টা করে। আর একটা জায়গায় গিয়ে বেথ জেনকে জানায় সেদিন রাতে কেট যে গাড়িতে করে হোটেলে ফিরে এসেছিল সেটাই পুলিশ অফিসারেরই গাড়ি ছিল। এসব শুনে জেন কেটকে জলদি উকিলের কাছে গিয়ে সবটা খুলে বলতে বলে। এর কিছুক্ষণ বাদে পুলিশ সেখানেও চলে আসে এবং বেথকে বাঁচাতে জেন নিজেই এবার পুলিশের হাতে ধরা দিয়ে দেয়। এদিকে পাভেস নামে সেই পুলিশ অফিসারটা তখনও বেথকে ধাওয়া করতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে তারা দুজনে একটা সময় ছাদের উপরে পৌঁছে যায়। ওই পুলিশ অফিসার বন্দুক তাক করে বেথকে থামতে বলে। বেথ থেমে গিয়ে ওই পুলিশ অফিসারকে বলে, সেদিন রাতে কেটের সাথে তুমিই ছিলে তাই না? তুমি আমার বান্ধবীকে পছন্দ করেছিলে, তবে সে তোমাকে রিজেক্ট করায় তুমিই তাকে মেরে ফেলেছো। তবে এতক্ষণে সেখানে সিনিয়র পুলিশ অফিসারও চলে এসেছে এবং পাভেস বেথকে চুপ করতে বলে। তো এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হতে হতে এক পর্যায়ে পাভেস পা পিছলে ছাদ থেকে পড়ে সেখানেই মারা যায়। আর এরপর বেথকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জানানো হয় যে পুলিশ সবকিছু ইনভেস্টিগেশন করে খুঁজে বের করেছে যে ওই মারা যাওয়া পুলিশ অফিসার পাভেজই কেটের সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছিল, কিন্তু কেট তাকে রিজেক্ট করে দেওয়ায় সে কেটের মাথায় আঘাত করে তাকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে। আসলে পাভেজের চাকুরি জীবনে বেশ কয়েকটা নারী কেলেঙ্কারির ঘটনা থাকায় পুলিশ এই ব্যাপারটাকেই সত্য মনে করে। এছাড়া একটা সিসিটিভি ফুটেজ থেকে তারা পাভেজের সাথে কেটের ঝগড়ার ঘটনাটাও দেখেছিল। এই কথা শুনে বেথ কান্নায় ভেঙে পড়ে। তো এরপর পুলিশ তাকে পাসপোর্ট ফিরিয়ে দেয় এবং তাকে নির্দোষ ঘোষণা করে। এবার বেথ পুলিশ স্টেশন থেকে বের হয়ে শেষবারের মতো জেনের সাথে দেখা করতে যায় এবং তাকে জড়িয়ে ধরে অনেক অনেক ধন্যবাদ জানায়। তো অনেকদিন বাদে বেথ এবার নিজ শহর লন্ডনে ফিরে এসেছে। এখন সে আর তার হাজবেন্ডের সাথে থাকে না, কারণ ওই বিশ্বাসঘাতকতার ঘটনার পর থেকেই সে সিদ্ধান্ত নিয়েছে যে তার স্বামীর সঙ্গে সে আর থাকবে না। তো সে একাই তার মেয়েকে নিয়ে দিব্যি সুখে আছে। কাজের প্রয়োজনে বাইরে যাওয়ার দরকার হলে একদিন সে তার মেয়েকে তার হাজবেন্ডের কাছে রাখতে আসে। বেথ রয়ের কাছে গাড়ির চাবিটা চাইলে রয় তাকে বলে তার ব্লেজারের পকেটে চাবি রাখা আছে। তো বেথ চাবি নেওয়ার জন্য পকেটে হাত দিতেই তার ভেতরে একটা স্টোন পায়। এটার অন্য কিছুর স্টোন নয়, আসলে গল্পের শুরুতে বেথ কেটকে যে নেকলেসটা দিয়েছিল এটা সেটারই একটা স্টোন। এতে বেথের আর কিছুই বুঝতে বাকি থাকে না। সে বুঝে যায় রয় তার বন্ধুকে খুন করেছে। তাই সে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পুলিশকে কল করে আর তাদেরকে জানিয়ে দেয় যে আসল হত্যাকারী তার হাজবেন্ড রয়। তবে বেশি কথা বলার আগেই রয় সেখানে চলে আসে। বাইরে বেরিয়ে বেথ রয়কে বলে, আচ্ছা ওই দিন তুমিই ছিলে তাই না? তুমিই আসলে কেটকে খুন করেছো? কিন্তু রয় সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে যায়। তখন বেথ তার কাছের ওই স্টোনটি বের করে রয়কে দেখায়। তো এটা দেখার পর রয় আর অস্বীকার করতে পারে না। তখন সে বেথকে সব খুলে বলতে থাকে। সে বলে সেদিন আসলে রয় কেটের সাথে দেখা করার জন্য হোটেলের বাইরে অপেক্ষা করছিল, কারণ রয়ের মনে হচ্ছিল কেট হয়তো বেথকে তাদের সম্পর্কের কথা বলে দিবে। তখন সে কেটকে রিকোয়েস্ট করতে থাকে যেন সে বেথকে কিছু না জানায়, কিন্তু কেট সেটাতে অসম্মতি জানায়। তাই রয় কেটকে রাগের মাথায় ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দেয়। এসব কিছু জানার পর বেথ একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। রয় ভেবেছে বেথ তো তার স্ত্রী, তাই হয়তো সে পুলিশকে কিছুই বলবে না। সে বলে এখন তো কেস পুরোপুরি ক্লোজ হয়ে গিয়েছে, তাই এই ঘটনার সামনে আনার কোনো প্রয়োজন নেই। রয় তাদের মেয়ের কথা বলে বেথকে আটকাতে চায়, কিন্তু বেথ তো আসলে সবসময় চেয়েছে যেন তার বান্ধবীর খুনির বিচার হোক। তাই সে বুদ্ধি করে পুলিশকে ফোনে এইসব কথা শুনিয়ে দিয়েছে। অর্থাৎ রয় এখন পুরোপুরিভাবে ফেসে গিয়েছে। তো এবার রয় বেথকে আটকাতে চাইলে বেথ রয়ের টুনটুনিতে সজোরে একটা লাথি মেরে তার মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। আর এতক্ষণে পুলিশ রয়ের বাড়িতে এসে তাকে গ্রেপ্তার করে ফেলে। আর এর সাথে সাথেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।